দারিংবাড়ি ভ্রমণপ্রিয় বাঙালির কাছে একটা দারুণ জনপ্রিয় স্থান হয়েছে। হবে নাই বা কেন? এত কাছাকাছির মধ্যে 2 রাত্রি 3 দিন বা 3 রাত্রি 4 দিনে পাহাড়, নদী, সমুদ্র, ঝর্ণা, লেক, অরণ্য, পীঠস্থান, এই এত কিছু যদি একটা ভ্রমণ প্যাকেজের মধ্যে আমরা পেয়ে যাই তাহলে যাব নাই বা কেন? আর দারিংবাড়ি নিয়ে আমাদের যে সন্দেহটা ছিল জায়গাটা কেমন, এটা বলতে কোনো দ্বিধা নেই। উড়িষ্যার এই গোপালপুর বা দারিংবাড়ি অপূর্ব সুন্দর একটি জায়গা। 12 মাসই তাপমাত্রা থাকে মনোরম। দারিংবাড়িকে উড়িষ্যার কাশ্মীর বলা হয়। উড়িষ্যার কাশ্মীর কতটা পরিপূর্ণতা পেয়েছে সেটাও বলবো। গরম, শীত বা বর্ষা, এখানে সারা বছরই যাওয়া যায়। আমাদের এই দারিংবাড়ি সম্পূর্ণ ট্যুর প্ল্যান ভিডিওটা পুরোটা দেখুন আর কম খরচে কম দিনে চট করে দারিংবাড়ি ট্যুর প্ল্যান করে ফেলুন। দারিংবাড়ির কোথায় কোথায় ঘুরবেন, প্যাকেজ করবেন কি নিজেরা ঘুরবেন, কদিন ট্যুর প্ল্যান করবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, দারিংবাড়ি ট্যুর প্ল্যান করার জন্য নির্ভরযোগ্য কার সাথে যোগাযোগ করবেন, সবই থাকছে এই ভিডিওতে। এই ধরনের ভিডিও তৈরি করতে উৎসাহ দেওয়ার জন্য, অন্য দর্শকদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলুন আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শুরু করে দেয়া যাক। দারিংবাড়ি যাওয়ার জন্য সবথেকে বেস্ট যে কোনো রাতের একটা ট্রেন ধরা। আমরা আমাদের ফুলেশ্বর থেকে আধ ঘন্টার মধ্যে প্রথম চলে এলাম সাঁতরাগাছি স্টেশনে। সময় তখন রাত্রি 10:30। ফার্স্ট জার্নিটা আমরা শুরু করছি এই সাঁতরাগাছি স্টেশন থেকে। আমাদের ট্রেন আছে 18047 ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেস। এই ট্রেনটা শালিমার থেকে ছাড়ছে আর সাঁতরাগাছিতে আসছে 11:27। তো ফার্স্ট চলে যাব ব্রহ্মপুর আমরা পৌঁছাবো পরের দিন 7:58। এই ট্রেনটা ছাড়াও আরও অন্যান্য অনেক ট্রেন আছে, সেই ইনফরমেশনও আপনাদের দিয়ে দেবো। নির্ধারিত সময় রাত্রি 11:27 ট্রেন আমাদের চলে এলো সাঁতরাগাছি স্টেশনে। অমরাবতী এক্সপ্রেস ছাড়াও রাতের ট্রেনে ব্রহ্মপুর যাওয়ার বেশ কিছু ট্রেনের নাম ও নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দিলাম। ট্রেনের বিভিন্ন শ্রেণীর টিকিটের আনুমানিক মূল্য সেটাও স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দিলাম। তবে ট্রেনের টিকিটটা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কেটে নেবেন। আমরা অল্প শীতে যেহেতু গিয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা থাকার কারণেই আমরা স্লিপারের টিকিট কেটে নিয়েছিলাম। রাতের যেহেতু জার্নি ছিল, ডিনারটা বাড়ি থেকেই আনা হয়েছিল। বেশ পেট ভরে লুচি আর আলুর দম খেয়ে নিলাম, কারণ সারা রাত ঘুম তো আর ঠিকঠাক হবে না। রাতটুকু কাটিয়ে নেওয়ার পরেই তারপরে রৌদ্র উজ্জ্বল একটা সুন্দর সকাল। যারা এই ধরনের রাতের ট্রেনে আসবেন, ব্রহ্মপুর আসার আগে ট্রেনে যেতে যেতেই আপনাদের এই ধরনের চিল্কা হ্রদ দেখার সুযোগটা মিলে যাবে এবং সেটা বেশ সুন্দর এক দৃশ্য উপভোগ করতে করতে যাওয়া যায়। 8:54 আমাদের ট্রেন ঢুকে পড়ল ব্রহ্মপুর স্টেশনে। আটটা 55 আমরা ব্রহ্মপুর নামলাম, মানে অ্যাকচুয়ালি 7:58 টাইম ছিল। 1 ঘন্টার মতো লেট হলো। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ট্রেনটা দিয়েছিল। এইবারে আমরা চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। আর জার্নিটা খারাপ ছিল না, বেশ এনজয় করতে করতে এসেছিলাম। আর রাতের ট্রেন জার্নি হওয়ার কারণে বেশ কিছুটা সময় আবার ঘুমিয়েও কাটিয়ে দিয়েছিলাম। আর আপনারা যদি অন্যান্য ট্রেনে আসেন, ধরুন রাত্রে আসছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই স্টেশনে এখানে ওয়েটিং রুম পাবেন। আপনারা চাইলে এখানে রুম বুক করতে পারেন। এরপর আমাদের যেটা করতে হবে, ব্রহ্মপুর স্টেশনের বাইরে বেরিয়ে একটা গাড়ি নেয়া। এখানে কোনো শেয়ার গাড়ি কিন্তু পাওয়া যায় না। আপনারা যদি 2 জন বা 3 জন আসেন, সেক্ষেত্রে আমরা বলবো দারিংবাড়ি ট্যুর প্যাকেজ না করাই ভালো। তাতে আপনাদের বেশ কিছুটা পকেট বাঁচবে। আর যদি আপনারা 8 জন, 10 জন বা 15 জনের গ্রুপ আসেন, সেক্ষেত্রে বলবো প্যাকেজ করবেন, তাতে আপনাদের সস্তা হবে। এই রকমই আমরা এক ব্রহ্মপুরের নির্ভরযোগ্য এবং জনপ্রিয় ট্রাভেলসের সাথে যোগাযোগ করে রেখেছিলাম। সত্যদার সঙ্গে যোগাযোগ করে নিলাম। এই সত্যদাই হচ্ছে পুরো 2 রাত্রি 3 দিন আমাদের ঘোরাবে। আপনারা চাইলে এই সত্যদার সঙ্গে যোগাযোগ করবেন, খুব সুন্দর ঘোরায়। এই দারিংবাড়ির কিন্তু একজন জনপ্রিয় লোক এই সত্যদা। তো চলুন এগোনো যাক, তারপরে আপনাদের সমস্ত ইনফরমেশান দিতে থাকছি। বিভিন্ন রকম প্যাকেজ করলে কত টাকা পড়তে পারে, গাড়ি ভাড়া করলে কত টাকা পড়তে পারে, বিস্তারিত সমস্ত কিছুই ভিডিওর মধ্যে থাকছে। আমাদের চ্যানেলে দারিংবাড়ির এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নেওয়ার অনুরোধ রইল।
হ্যাঁ, ব্রহ্মপুর থেকে 5 মিনিট আসার পরে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম। তো এখানে প্রথম আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট। তো আমি ব্রেকফাস্টে নিয়েছি ইডলি, আর তুমি কি খাচ্ছ? আমি ধোসা আমার খুব ফেভারিট। আমারও ভালো লাগে, বাট দুটো দুরকম নিলাম, আমি তোমার থেকে একটু খাবো। আমাদের দুরাত্রি 3 দিনের দারিংবাড়ি ট্যুরে প্রথম গন্তব্য ছিল গোপালপুর। ব্রহ্মপুর থেকে গোপালপুর সি বিচের দূরত্ব মাত্র 16 কিলোমিটার। এখানে একটা কথা বলে রাখি, দারিংবাড়ি যখন প্যাকেজ করা হয় তখন এক রাত্রি গোপালপুরে থেকে গোপালপুর সি বিচ সহ ব্রহ্মপুর এবং গোপালপুরের বিভিন্ন সাইট সিইং ঘুরিয়ে দেওয়া হয়। দারিংবাড়ি ঘুরে এসে একদিন গোপালপুরে থাকা যায়, বা গোপালপুরে একদিন থেকে তারপরে দারিংবাড়ি যাওয়া হয়। কারণ এই ব্রহ্মপুর থেকে বা গোপালপুর থেকে দারিংবাড়ির দূরত্ব প্রায় 120 থেকে 30 কিলোমিটার। আপনারা কখনো এক রাত্রি দুদিনের ট্যুরে শুধুমাত্র গোপালপুর ট্যুর করতে পারেন। এখানে শুধু গোপালপুর সি বিচ নয়, গোপালপুরের দারুণ দারুণ কিছু জায়গা আছে যেগুলো সব ঘুরে দেখতে গেলে আপনাদের একদিন অবশ্যই এখানে থাকতে হবে। এর পরের ভিডিওতে গোপালপুর নিয়ে আপনাদের একটা দুদিনের দারুণ ট্যুর প্ল্যান দেব। আমরাও এখানে এক রাত্রি থেকে গোপালপুরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছিলাম। গোপালপুর আর দারিংবাড়ি নিয়ে পুরো ভিডিওটা দেখাতে গেলে এই ভিডিওটা শেষ করা যাবে না। পরের ভিডিওতে গোপালপুর নিয়ে আপনাদের যে ভিডিওটা উপহার দেব অবশ্যই দেখবেন। কিন্তু দ্বিতীয় দিন সকালে গোপালপুর সি বিচ থেকে সাইট সিইং ভ্রমণ করতে করতে আমরা দারিংবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। গোপালপুর থেকে আমরা অ্যাকচুয়ালি দারিংবাড়ি যাচ্ছি, তো এই ব্রহ্মপুর হয়েই যেতে হয়। তো যেতে যেতে মানে আমরা যে সত্যদার গাড়ি নিয়েছি, এটা হচ্ছে সত্যদার মানে গাড়ি রাখার জায়গা আর কি। তো টয়োটা রয়েছে, ইনোভা রয়েছে, হুন্ডা সিটি রয়েছে, এই যে সামনে দেখুন, সামনে ট্রাভেলার রয়েছে। প্রত্যেকটা গাড়ি এই জায়গা থেকে মানে সকালে একেবারে ক্লিন হয়ে এখান থেকে বেরোয়। মানে আপনারা যেন ভাববেন না যে সকালে ব্রেকফাস্টে মুড়ি দিয়েছে। মুড়িটা আমরা বলেছিলাম বলে, বাট অন্যান্য কিন্তু অনেক অপশানই আছে, আপনারা সেইগুলোই খেতে পারবেন। ব্রহ্মপুর থেকে দারিংবাড়ির দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার, 3 ঘন্টার মতো সময় লাগে। ব্রহ্মপুর বা গোপালপুর অবস্থিত গঞ্জাম জেলায়, আর আমরা এখন যে দারিংবাড়ি যাচ্ছি, দারিংবাড়িটা অ্যাকচুয়ালি অবস্থিত উড়িষ্যার কান্ধমাল জেলায়। এবং এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটি খুবই সুন্দর। এটা হচ্ছে 59 নম্বর জাতীয় সড়ক। দারিংবাড়ি যাওয়ার পথে আমাদের প্রথম ভ্রমণ স্থান করঞ্জয়ী মন্দির। এই যে করঞ্জয়ী মন্দির, এটাও এখনও গঞ্জাম জেলার মধ্যেই আমরা রয়েছি। ব্রহ্মপুর থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার মধ্যেই আমরা এই মন্দির পেলাম। দুপাশে পুরো সেগুন গাছ হয়ে রয়েছে এবং সেই সেগুনের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই করঞ্জয়ী মায়ের মন্দিরটা যেখানে আর কি আছে, এই যে এই সব জায়গাগুলো দেখছেন, এইগুলো কিন্তু পুরো পিকনিক স্পট। এই সব বিভিন্ন জায়গায় অলরেডি পিকনিক মানে মানুষজন যে পিকনিক করে গেছেন তার একটা নমুনা কীরকম রেখে গেছে দেখুন। পুরো প্লাস্টিক আবর্জনায় কিন্তু এইগুলো ভর্তি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা কিন্তু আমাদেরই, সেটা অনেকেই মানেন না। যাই হোক, এখানে একটা বড় বোর্ড দেয়া আছে, এর মধ্যে দেখুন ময়ূরের ছবি দেয়া আছে। এখানে আমরা এসে ফার্স্ট টাইম একটা ময়ূর দেখতে পেলাম, বাট আমরা ক্যামেরা বার করার আগেই মানে গাড়ির একটা হালকা সাউন্ড ছিল বলে ময়ূরটা ঢুকে গেছে, আর দেখতে পাচ্ছি না। এই যে মন্দিরের প্রবেশদ্বার, আমরা এখান দিয়ে যে যাচ্ছি, এই দু সাইডটা দেখুন এত সুন্দর করে সাজানো আছে। এই মন্দিরটা হচ্ছে মা কালীর এক রূপ। দারিংবাড়ির পাহাড়ি রাস্তায় ওঠার আগে অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান হিসাবে পরিচিত হয়েছে এই করঞ্জয়ী মন্দির। ব্রহ্মপুর থেকে দারিংবাড়ির দীর্ঘ যাত্রার মাঝে একটি দারুণ ভ্রমণ স্থান এবং প্রশান্তিদায়ক একটা বিরতি স্থল বলা যায়। আর এই মন্দিরে এলে আপনাদের কিন্তু এখানে 5 টাকা করে পার পার্সন টিকিট লাগছে। দারিংবাড়ি যেতে যেতে এই যে রাস্তার দুই ধারে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম সুইট কর্ন মানে বিক্রি হচ্ছে। আমরা কি করি, আমাদের ওইদিকে যে মানে ভুট্টাগুলো পাই আমরা আগুনে পুড়িয়ে খাই, বাট এখানে এই যে মানে একদম কাঁচা, খুব সুন্দর খেতে, ভীষণ মিষ্টি। এবারে আমরা যাচ্ছি খুন্তেশ্বরী মন্দির এবং সুরাডা ড্যাম। তার জন্য আমাদের কিছুটা খাড়াই রাস্তায় উঠতে হচ্ছে। উড়িষ্যার আর কি যে সমস্ত মন্দিরগুলোয় আমরা আসছি, এখানের মন্দিরের টাইপটাই কিন্তু বেশ অন্যরকম, আর কিন্তু বেশ ভালো লাগছে। আর সামনেই আছে মানে যে বেশ জাগ্রত একটা মন্দির, মা খুন্তেশ্বরী। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে মা লক্ষ্মী, মা দুর্গা এবং মা কালী 3 দেবীর একীভূত একটি মূর্তি পূজা করা হয়। একটা শঙ্খ এখানে কি সুন্দর বানানো আছে, তার সাথে আছে তুলসী গাছ। এর পাশেই হচ্ছে সুরাডা ড্যাম, আমরা সেই ড্যামেও যাব।
এই মন্দিরটা হচ্ছে খুন্তেশ্বরী মার মন্দিরের একদম পাশে মানে একটু উপরে। তো আমরা এলাম উপরটায় উঠে। এটা হচ্ছে সিদ্ধেশ্বর শিব মন্দির। এখানটা এত নিরিবিলি আর শান্ত, তো আমি কিছুক্ষণ এখানটা বসে পড়েছি। সিদ্ধেশ্বর শিব মন্দিরে সুনির্দিষ্টভাবে মোট 108টি শিবলিঙ্গ রয়েছে। বিভিন্ন সময়ে এখানে ভক্তদের ভিড় থাকে প্রচুর, এবং এই মন্দিরের সাথেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেটা সুরাডা ড্যাম এবং আশেপাশের পাহাড়গুলো ও প্রাকৃতিক সৌন্দর্য দারুণভাবে উপভোগ করতে পারবেন। আপনি যখন পাহাড়ের উপর থেকে ড্যামের নীল জলরাশির দিকে মুখ করে এই 108টি শিবলিঙ্গ দেখবেন, তখন এক অদ্ভুত আধ্যাত্মিক প্রশস্তি উপভোগ করবেন। দারিংবাড়ি যাওয়ার পথে এটি সত্যিই একটি অসাধারণ বিরতিস্থল। এই যে ওয়াচ টাওয়ার, একেবারে উপরে চলে এসেছি, আর উপরে কিন্তু অবশ্যই আসবেন। এই ড্যামটা ইংরেজ আমলে 1896 সালে তৈরি। আর এই যে সুরাডা ড্যাম, আমাদের ঋষিকুল্যা যে নদী আছে, সেই নদীর সাথে কিন্তু যুক্ত আছে। ওয়াচ টাওয়ারের উপরে উঠে এই যে অপূর্ব একটা দৃশ্য চোখে দেখছি। হুলহুলা গন্ডা বা কেউ বলেন হুলহুল গন্ডা। উড়িয়া এবং স্থানীয় কুই ভাষায় হুলহুলা শব্দের অর্থ হল জলের তীব্র গর্জন বা শোঁ শোঁ শব্দ। জল যখন অনেক উপর থেকে নিচে পড়ে, তখন পাহাড়ি এলাকায় যে প্রতিধ্বনি এবং গর্জনের সৃষ্টি হয়, সেই শব্দ থেকেই এর নাম হয়েছে হুলহুলা গন্ডা। ঝর্ণার জলটা এত সুন্দর ঠান্ডা, আর সাউন্ড তো আপনারা পাচ্ছেনই। এই যে পাথরের মূর্তিটা, এখানকার মানে যে স্থানীয় মানুষেরা এই জায়গাটাকে পুজো করেন, এই পাথরটাকে। এটা মনে করা হয় যে এটা একটা হচ্ছে রামের পায়ের ছাপ। এই যে পাথরের যে আকৃতিটা, সেই রকমই মনে হয় যে কোনো একটা যেন পায়ের ছাপ পড়ে রয়েছে। এবারে কিন্তু আমরা দারিংবাড়ির জঙ্গলে প্রবেশ করে গেলাম। এদিকে দু সাইডের মানে প্রাকৃতিক সৌন্দর্য এত অপূর্ব। আমরা এই সত্যদার সাথে ঘুরছি বলেই কিন্তু আজকের এই এনজয়টা করতে পারছি। কারণ এই গাড়িটা আজকে আমাদের প্রোভাইড করা হয়েছে, আর এবং সত্যদা নিজেও আছেন আজকে আমাদের সাথে এই গাড়িতে। রাস্তাতে দেখে এটা নেমে পড়লাম। কি সুন্দর দৃশ্য দেখুন। দারিংবাড়ি যাওয়ার এই রাস্তাটায় মানে এতটাই ভালো লাগছে, কিছু ফটোশ্যুট করব, আবার সানরূপ দিয়ে বেরিয়ে পড়েছি। দু সাইডে দেখুন কাজু বাদামের পুরো গাছে ভর্তি। আর এখন না রোদটা একটু হালকা হালকা পড়ে গেছে, তার সাথে সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর ফটোশ্যুট করতে আমাদের বেসিক্যালি মেয়েদের তো ভালোই লাগে। এগুলো হচ্ছে কাজু বাদামের মানে কুঁড়ি ধরেছে, প্রত্যেকটা গাছে একেবারে ভর্তি হয়ে রয়েছে কুঁড়িতে। আর এই যে পরপর দেখছেন, এগুলো পুরো কাজু বাদামের একটা বাগান বলা যায়, এবং দেখতেও খুব সুন্দর লাগছে। দারিংবাড়ি যাওয়ার আসল রোমাঞ্চ লুকিয়ে রয়েছে এই গভীর মিশ্র অরণ্যের বাঁকে বাঁকে। আমাদের দুপাশে যখন শুধুই অরণ্য, তারই মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অগুন্তি কাজু বাদামের গাছ। যত উপরে উঠছি ততই আশেপাশের সবুজ যেন আরও গাঢ় হচ্ছে, এবং জঙ্গলের শান্ত নির্জনতা আর পাখির কিচিরমিচির আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমরা প্রকৃতির একেবারে গভীরে। মিগুমা জলপ্রপাতের গর্জনের আগে এই বিশুদ্ধ অরণ্যের বুক চিরে যাওয়া আমাদের এক দারুণ অভিজ্ঞতা। সবুজ প্রকৃতিকে দেখতে দেখতে আরও পাহাড়ের উপরে উঠে যাওয়া, এবং দ্বিতীয় গন্তব্য মৃগুমা জলপ্রপাত। দারিংবাড়ির এটি একটি জনপ্রিয় ভ্রমণ স্থান। মানে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, শাল গাছ, সেগুন গাছ, আরও অন্যান্য সব গাছ রয়েছে। মানে বেশ সুন্দর লাগছে রাস্তাটা, এবং যেতেও বেশ ভালো লাগছে। 400 মিটার গেলে আমরা ঝর্ণাটা দেখতে পাবো। রাস্তাটা দেখুন, একটু খাড়াই রাস্তা। আপনারা কিন্তু এলে খুব সাবধানে আসতে হবে, এবং জুতোটা কিন্তু খুব বুঝে পরে আসবেন।
ঝর্ণা সাউন্ড অলরেডি আমরা পাচ্ছি এবার, মানে কাছাকাছি এসে গেছি একেবারে। মিগুমা যে ঝর্ণা 400 মিটার পর্যন্ত আপনাকে কিন্তু ট্রেক করে আসতে হবে। আর পুরুলিয়া যারা গিয়ে থাকবেন নিশ্চয়ই পুরুলিয়াতে দেখেছেন বামনি ফলস। বামনি ফলসের সাথে কিন্তু এই ঝর্ণাটাকে বলা যায় প্রায় এক। আমরা মিগুমা ওয়াটারফল দেখে উপরের দিকে এখন উঠছি, তবে বললাম তো ট্রেক করে আপনাকে বেশ কিছুটা যেতে হবে। মানে একটা ট্রেকিং বলা যায়, ট্রেকিং। কোথায়, তোমাকে তো দেখা যাচ্ছেই না। এই ওয়াটারফলগুলো বর্ষার সময় কিন্তু এর জলধারাটা খুব বেশি থাকে। কিছুটা ওঠার পর এইরকম বসার অপশান আছে, মানে অসুবিধা হলে বসে পড়বেন। আর অবশ্যই এই যে জল, একটু জল হ্যাঁ ক্যারি নিয়ে করবেন আসবেন। সঙ্গে করে এখানে যখন আসবেন। এবারে আমরা চলে এসেছি মন্দাসারু ট্যুরিস্ট প্লেস। এখানে টিকিট অ্যাকচুয়ালি 10 টাকা করে, 10 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। পরিবেশটা এতটাই সাজানো গোছানো, মানে এই জায়গাটায় থাকলে বেশ ভালোই লাগবে মনে হচ্ছে। এখানে একটা সেলফি পয়েন্ট করা আছে, আই লাভ মন্দাসারু। এখানে বেশ কিছু কটেজ আছে আশেপাশে, এখানে এগুলোতে থাকতে পারবেন। আর এখানে লাঞ্চ বলুন, ডিনার বলুন, সবই কিন্তু করা যায়, সেই রকম এখানে ব্যবস্থা আছে। আশপাশে যেগুলো আর কি বাচ্চাদের জন্য একটা ছোট্ট পার্ক করা আছে। এটা হচ্ছে ডাইনিং, কি সুন্দর একটা পরিবেশ। এবং খাবার যে সমস্ত মেনুগুলো রয়েছে দেখুন এইরকমভাবে সাজানো রয়েছে, গার্ডেনের মধ্যেই এইভাবে সাজানো রয়েছে। পাহাড়ের কোলে এই জায়গাটি ভীষণ সুন্দর লাগছে। আমরা আজকে যে লাঞ্চ করছি, মানে লাঞ্চটা কত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে দেখুন। এইটা হচ্ছে কাঁচা শালপাতা, শালপাতার মধ্যে কি খাচ্ছ বলো? এটা ডাল আছে, এটা আলু চোখা আছে, এটা আলু ভাজা আছে, সবজি। এটা একটা বাঁধাকপির তরকারি রয়েছে, বাঁধাকপি না, এটা ফুলকপি হ্যাঁ আছে। ফুলকপির একটা সবজি রয়েছে, আর এটা চাটনি, তার এটা সাথে? পাঁপড়, এটা পকোড়া অ্যাকচুয়ালি, এটা একটু পকোড়া, আর এটাতে আলু ভাজা রয়েছে, আর তার সাথে এই যে গরম গরম এটা একদম দেশি মুরগির দেশি। মাংস। আর এখানে যে সমস্ত যে রান্নাটা আমরা খাচ্ছি, কাঠের যে জাল দেওয়া হয় সেই কাঠের জালে তৈরি করা হয়েছে, তাতে কিন্তু টেস্ট অনেক বেশি হয়। যে ওয়াচ টাওয়ারটা আছে, আমি এখন এই ওয়াচ টাওয়ারের মধ্যে আছি। আর এই ওয়াচ টাওয়ার থেকে আপনাদের এই যে ভ্যালি ভিউ সেটা একটু দেখাচ্ছি। মন্দাসারুর এই লাল মাটি আর সবুজ প্রকৃতি, লাঞ্চ করার সাথে সাথে কিছুটা ঘোরাফেরা আর কিছুটা ফটোশ্যুট, সব মিলেমিশে ঘন্টাখানেক এখানে বেশ দারুণ কাটলো। জায়গাটা আমাদের ভীষণ ভালো লেগেছিল। পাহাড়ের কোলে এক সৌন্দর্যময় জায়গা, তবে এখানে প্রায় আমাদের বিকাল 4টে বেজে গিয়েছিল। এরপর আমরা একেবারে প্রবেশ করে গেলাম আমাদের সেই প্রতীক্ষিত দারিংবাড়িতে। এই মন্দাসারু থেকে দারিংবাড়ির দূরত্ব আনুমানিক 30 কিলোমিটারের মতো, সময় লাগে প্রায় 40 মিনিট। কথা বলতে বলতে চলে এলাম দারিংবাড়ির সানসেট পয়েন্টের কাছাকাছি। তবে সানসেট পয়েন্ট যাওয়ার আগেই আমাদের সূর্য মামা ডুবতে বসেছে, আর তার সাথে সাথে এই নিরীহ অবলা জন্তুদের ঘরে ফেরার পালা। সূর্যাস্ত যাওয়ার এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম সানসেট পয়েন্টে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর এই জায়গাটা হচ্ছে সানসেট পয়েন্ট। আপনাদের সুন্দরভাবে সানসেট তো দেখিয়েছি, আর এই জায়গাটা হচ্ছে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। এই জায়গা থেকে আপনারা দারিংবাড়ি পুরো শহরটাকে কিন্তু খুব ভালোভাবে দেখতে পারবেন। এখানে একটা ছোট্ট হনুমানজির মন্দির আছে, আর পাশেই হচ্ছে বড় হনুমানজির মন্দির কিন্তু তৈরি হচ্ছে। এই সানসেট পয়েন্টেই শেষ হলো আমাদের দ্বিতীয় দিনের সাইট সিইং। সানসেট পয়েন্টের কাছাকাছি দারিংবাড়ির একেবারে প্রধান শহরে চলে এলাম, যেখানে ছিল আমাদের আজকের থাকার হোটেল, হোটেল সওগাত হিলভিউ। প্রথমেই চলে এলাম হোটেলের এই রিসেপশনে। এখানে রাত্রিবাস করার জন্য কিছু প্রসিডিওর কমপ্লিট করছেন নন্দিতা। হোটেলটা অপছন্দ হয়নি, বেশ ভালোই লাগছে। আর শুধুই তো রাতটুকু কাটানো এই হোটেলে। চলুন তাহলে এবার রুমে যাওয়া যাক, এটাও একটু আপনাদের দেখিয়ে দিই। ঢুকেই সামনে এরকম বড় ওয়ার্ড্রপ দেয়া আছে, এখানে মিরর দেয়া আছে, ডাবল বেড আছেই, তার সাথে দেখুন একটা এখানে সিঙ্গেল বেড আছে, দুটো বালিশ দেয়া আছে, ব্ল্যাঙ্কেট দেয়া আছে, টাওয়েল দেয়া আছে, তার সাথে এই যে সোপ দেয়া আছে। আর বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এসি দেয়া আছে, এখানে ওয়াশ বেসিন আছে, মিরর আছে, শাওয়ার আছে, আর গিজার আছে। এখানে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট আছে। সন্ধ্যায় রুমে একটু ফ্রেশ হয়ে রাত্রি 9টার সময় ঠিক পাশেই একটা রেস্টুরেন্টে চলে এলাম ডিনার করতে।
ওই অল্প স্বল্প মাশরুম, রুটি, ডিমের অমলেট নিয়ে একটু ডিনার সেরে নিলাম। আপনারা প্যাকেজেই আসুন বা সত্যদার সাথে গাড়ি কন্ট্যাক্ট করে আসুন। এই হোটেলের পাশেই এই সমস্ত রেস্টুরেন্টগুলোয় জমিয়ে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। দারিংবাড়ির তৃতীয় দিনে সুন্দর একটা সকাল, এবং এটাই আমাদের দারিংবাড়িতে আজকের শেষ দিনের ভ্রমণ। আজকের সারা দিন ভ্রমণ করতে করতে আমরা এগিয়ে যাব ব্রহ্মপুর স্টেশনে। ঘড়িতে তখন সময় ছিল কাঁটায় কাঁটায় সকাল 7টা। এই হালকা ঠান্ডায় সকালে একটু চায়ের চুমুক তো দিতেই হয়। তবে শেষ দিনের এই ট্যুরটা দারুণ একটা ইন্টারেস্টিং ট্যুর হতে চলেছে। তৃতীয় দিনের আমাদের প্রথম ভ্রমণ স্থান ছিল পাতাবান্দা জলপ্রপাত। গতকাল যেহেতু আমাদের দারিংবাড়িতে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, সেই কারণে সেটা তৃতীয় দিন সকালের শুরুতেই শহর থেকে 10 কিলোমিটার দূরত্বে এখানে চলে এলাম। এ তো একেবারে সকাল সকাল দারুণ সুন্দর জায়গায় চলে এসেছি। দুর্দান্ত দুর্দান্ত লাগছে। জলপ্রপাতের এই যে জলধারা একেবারে শেষ প্রান্তে চলে এলে কিন্তু আপনারা এই বিউটিটা দেখতে পাবেন। বেশ ভালো লাগলো, মানে ফার্স্ট মর্নিংটা এত সুন্দর একটা জিনিস দিয়ে শুরু হলো, যার জন্য মন খুশিতে একদম ভরে গেল। গতকাল এটা হয়ে যেত, মানে হ্যাঁ। সময়ের একটু কমের জন্য আমরা আজকে সকালে এলাম। আমরা যেখানে গিয়েছিলাম একেবারে শেষ প্রান্তে, সেখানেও এই ধরনের একটা জলধারা আমরা দেখতে পেলাম, এবং প্রথমেও দেখুন এই ধরনের একটা জলধারা নেমে আসছে। অপূর্ব লাগছে জায়গাটা, অপূর্ব লাগছে। ঝর্ণা দেখেই এবারে চলে এসেছি হিল ভিউ পার্ক। চলুন ভিতরটা গিয়ে দেখিয়ে দিই। আর এখানে 10 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। আর এই যে এখানে নন্দিতা তো অলরেডি ঘুরছে ভিতরে। হিল ভিউ পার্ক মানে সামনে আছে হিল ভিউ, তার আগে এখানটা আপনাদের দেখাই। এখানে আছে টয় ট্রেন, আমি যাচ্ছি। আমি এটা তো বাচ্চাদের, তুমি উঠছো? হ্যাঁ, হ্যাঁ? দাঁড়াও আমি একটু চেপে নিই, দেখি যায় কি। যে সমস্ত দোলনা বলুন, টয় ট্রেন, এগুলো সব বাচ্চাদের জন্য। আমি জাস্ট একটু উঠে আর কি দেখলাম কেমন লাগছে, ভালো লাগছে। ঝাউ গাছগুলো হাত দিতে এত ভালো লাগছে না। আর তার সাথে এই যে সামনে বাচ্চাদের জন্য পার্ক করা আছে, বিভিন্ন রকম মডেল করা আছে, আর জায়গাটা বেশ সুন্দর করে পরিপাটি করে কিন্তু সাজানো গোছানো। এখানে বাচ্চারা কেন, বড়রা সবাই এসে কিন্তু বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। আর এখানে একটা ভালো হিল ভিউ পয়েন্ট যেটা আছে, আমরা এখন সেই উপরের দিকটা যাচ্ছি। এখানে এই ভিউ পয়েন্টের ওপরে উঠলে আপনারা এখানের যে ভ্যালি ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবেন। দারিংবাড়িকে যে উড়িষ্যার কাশ্মীর বলা হয়, মানে অ্যাকচুয়ালি কথাটা যে একেবারে এড়িয়ে যাওয়ার সেটা কিন্তু নয়। তবে কাশ্মীরের সৌন্দর্য কাশ্মীরের মতো, আর দারিংবাড়ির সৌন্দর্য দারিংবাড়ির মতো। এই যে থরে থরে সেজে রয়েছে পাহাড়, এখানের এই যে অপূর্ব ভিউ, সেই কারণেই কিন্তু আমরা মানে অ্যাকচুয়ালি দারিংবাড়িকে কাশ্মীরের সঙ্গে তুলনা করি। অসাধারণ একটা জায়গা। ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটাও দুর্দান্ত লাগলো, জায়গাটা বেশ ভালো লাগলো। আর তার সাথে তো বাচ্চাদের এখানে কোনো কথাই নেই, মানে এত সুন্দর একটা পার্ক, তো বাচ্চারা এসে তো মজা করবেই। আমরা এতটাই সকালে বেরিয়ে পড়েছিলাম যে সকালে 2টো স্পট ঘুরে নেওয়ার পরে এবারে ব্রেকফাস্ট করব। আমরা এই ব্রেকফাস্টটা করছি দারিংবাড়ি, এই যে বাস স্ট্যান্ড রয়েছে বাস স্ট্যান্ডের সামনে। দারিংবাড়ি বাস স্ট্যান্ডের সামনে দেখুন, মানে ব্রেকফাস্ট করার মতো সুন্দর জায়গা, কত কিছু রয়েছে দেখুন। ধোসা, পুরি, সবজি, আপনারা যা খেতে চাইবেন তাই পাবেন এখানে। এই দেখুন, আমরা এরকম ইডলি নিয়েছি এবং বড়া নিয়েছি। আমার বেশ ইডলি খেতে ভালো লাগে। অ্যাকচুয়ালি উড়িষ্যা এগুলো খুব সুন্দর বানায় এবং দামও খুব কম। এবার আপনাদের কফি গার্ডেন দেখাতে যাচ্ছি। পার পার্সন 10 টাকা করে টিকিট আপনাকে কেটে নিতে হবে। শুধু এখানে কফি গার্ডেন মানে কফি না, তার সাথে গোলমরিচ গাছ আছে, আরও কী সব আছে, যাই গিয়ে দেখি কি দেখতে পাই। এই যে এখানে বড় বড় যে লম্বা যে গাছগুলো দেখছেন, এই গাছের মধ্যে যে লতা গাছগুলো উঠেছে, এইগুলোই কিন্তু গোলমরিচ গাছ।
আর এই গাছের মধ্যে কিন্তু অনেক গোলমরিচ ধরে আছে। আর এখানটা পুরো ভর্তি গোলমরিচ আর কফি গাছে। কফি গার্ডেনের ঠিক এই দিকটা মেনশন করা আছে, এই দিকটা কিডস জোন আছে আর দারিংবাড়ি ক্যাফে আছে। আমি না অনেকক্ষণ থেকে একটা কফি খুঁজছি, দেখতে পেয়েছো কফি কোথাও? এই 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 তো এখানে আছে, লাল লাল। এই দেখুন এখানে লাল রঙের একটা কফি ধরে আছে। আমি একটু তুলি, কেউ কিছু বলবে কি আমি জানি না, দাঁড়ান একটু দেখাই আপনাদের। এর মধ্যে যে বীজটা আছে এটা থেকেই কফি তৈরি হয়। একটু কেটে দেখছি, এই যে এই বীজটা থেকে কিন্তু কফি তৈরি হয়। মানে এটা ভুল করে তোলা হয়ে গেছে, এটা তোলা উচিত নয় আর কি। আমরা কফি বলতে যেগুলো গুঁড়ো পাউডার ওইগুলোকেই বুঝি, ওই জন্য ঠিক মনে ধরলো না কফি বীজ দেখে বা ফল দেখে। গোলমরিচটাও তাই, তাই না? মানে গোলমরিচটা দেখে মনে হচ্ছে যেন এটা কি একটা কিছু একটা লম্বা ঝুলছে। হ্যাঁ হ্যাঁ। কফি গাছ এবং গোলমরিচ গাছের মানে বেশ বড়সড় একটা প্ল্যান্টেশন। কফি গার্ডেনের একেবারে গেটের সামনেই আপনারা এই ধরনের গোলমরিচ পাবেন, কফি পাবেন, হলুদ গুঁড়ো পাবেন। এটা 50 টাকা, 50 গ্রাম, 100 গ্রাম 100 টাকা। আর কফি কত দাম? 100 টাকা। এটা কত গ্রাম? 100 গ্রাম কফি হচ্ছে 100 টাকা। এই দেখুন একেবারে লোকাল অরিজিনাল হলুদ, এটা 500 গ্রাম আছে না, 100 টাকা। এই হচ্ছে পাইন ফরেস্ট। এইখানটা এলে না আপনারা ঠিক দার্জিলিংয়ের মিরিক বা যে লেপচা জগৎ তার মতো কিন্তু কিছুটা ফিলিংস ঠিক এখানটা পাবেন। ওখানেও যেমন এই রকম লম্বা সারি সারি পাইন গাছ আছে, এখানেও ঠিক সেই পাইন গাছগুলো এইভাবেই আছে। আমরা হিমাচল ঘুরে এলাম, মানে গোটা হিমাচলে এই ধরনের আমরা পাইন ফরেস্ট পাইনি, এত সুন্দর। আমরা চলে এসেছি রেনবো ওয়াটারফল। তো দারিংবাড়িতে এসে ঝর্ণা দেখে দেখে শরীর পুরো ঝরঝরে হয়ে যাচ্ছে। কত ঝর্ণা আপনারা দেখবেন, অপূর্ব দৃশ্য সব আমরা দেখছি, মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে সব আমরা চলে আসছি। সূর্যের যে রিফ্লেকশনটা পড়েছে, আপনারা যখন এখানটা আসবেন একটা মানে রেনবো দেখতে পাবেন, সেই জন্যেই কিন্তু এটা রেনবো ওয়াটারফল। সত্যদা কিন্তু আমাদের পুরোটা সুন্দরভাবে গাইড করে করে নিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা স্পটে মানে নিজে গিয়ে দায়িত্ব নিয়ে কিন্তু ঘোরাচ্ছে, এটা আমাদের খুব ভালো লাগছে। ফেরার সময় আমরা একটা অন্য রাস্তা দিয়ে আসছি এবং আস্তে আস্তে এই রাস্তা দিয়ে আমরা একটা সুন্দর গুহা দেখতে পেলাম, এটাও খুব সুন্দর লাগছে। এই জায়গাটিকে বলা হয় পাঙ্গালি ভ্যালি এবং নিচে যে গ্রামটি দেখা যাচ্ছে এই গ্রামটির নামই হচ্ছে পাঙ্গালি। দারিংবাড়ির প্রত্যেকটি জায়গা বেশ ভালো লাগছে। এবারে যাচ্ছি মৃদুবান্দা ওয়াটারফল। এখানেও দেখুন এইসব ভুট্টা ডাল, এই দেখুন এখানে কাঁচা হলুদ 50 টাকা কেজি। 10 টাকার কাঁচা হলুদ কত হয়েছে দেখুন। পাশে সোনাপুর গ্রাম, তো এই জায়গাটা হচ্ছে সোনাপুর ভ্যালি। এখানের যে রাস্তাটা আছে এত সুন্দর, যেটা পাহাড়িয়া রাস্তা হয় জিগজ্যাগ করে, মানে এই উপর থেকে দাঁড়িয়ে না অপূর্ব দেখতে লাগছে রাস্তাটা। আর আমরা কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়েই জাস্ট উপরটাতেই উঠলাম। আমরা এখন হরভঙ্গি ড্যামে চলে এসেছি। মানে পাহাড়ের যে সমস্ত জলগুলো নামে সেই জলগুলো অ্যাকচুয়ালি এই জায়গায় এসে জমা হয়। এই ড্যামে যে জলটা এখানে রিজার্ভ করে রাখা হয়েছে এইটা মানে 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যারা মানে বর্ষার সময় যদি এই দারিংবাড়ি ট্যুর করেন তারা কিন্তু এই দারিংবাড়িটাকে মানে অপূর্ব সুন্দর, শুধু সবুজে সবুজ দেখবেন। বছরের বিভিন্ন সময়ে কিন্তু আপনারা এই ট্যুরটা করতে পারবেন। যেমন ধরুন গরমকাল, এখানে কিন্তু খুব একটা গরম পড়ে না। এই
এইবারে আমরা এসেছি ব্রাহ্মণী দেবী জলপ্রপাতে। তো এই জায়গাটায় যে জলধারা এখন কম রয়েছে, এখন যেহেতু আমরা শীতকালে এসেছি, এখন জলধারা খুবই কম রয়েছে। দারিংবাড়িতে যতগুলো ওয়াটারফল রয়েছে সবথেকে বেশি সুন্দর লাগে এই জলপ্রপাত, সেটা বর্ষাকালে। তৃতীয় দিনে সকালে দারিংবাড়ি থেকে বেরিয়ে সাইট সিইং ভ্রমণ করতে করতে ব্রহ্মপুর স্টেশনে ফিরছি। এখনও বেশ কিছু সাইট সিইং আমাদের বাকি রয়েছে। ঘড়িতে সময় ঠিক দুপুর 2:20। দারিংবাড়ি থেকে মহেন্দ্রগড় নামক স্থানে এই বাদু ইন্টারন্যাশনাল রেসিডেন্সিতে আমরা লাঞ্চ করেছিলাম। হচ্ছে রাইস, এবার সবজি আছে 3-4 রকম। এটা হচ্ছে মিক্স সবজি, এটা ফুলকপি আলু, এটা হচ্ছে মাশরুম, আর এটা হচ্ছে আলু ভাজা। তার সাথে মানে আমরা যেটা পায়েস বলি, এটা হচ্ছে চিড়ের পায়েস, আর দই বেগুন। তার সাথে স্যালাড তো রয়েছে, পাঁপড় ভাজা, অমলেট রয়েছে, 2টো ফিশ ফ্রাই। থালিটা কত সুন্দর সাজানো। কোনটা দিয়ে স্টার্ট করবো বলো তো? টেস্ট করতে করতেই 5 মিনিট চলে যাবে। জিরাং বুদ্ধ মনেস্ট্রির কাছে আপনারা যদি থাকতে চান, আপনারা এই হোটেলেও থাকতে পারেন। মানে আমরা যে রেস্টুরেন্টে লাঞ্চ করলাম, দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে এবং আরও অন্যান্য রুম রয়েছে। সত্যদার সাথে যারা প্যাকেজে আসে বা গাড়ি বুকিং করে, দুটোর ক্ষেত্রেই সত্যদা বেশিরভাগ ক্ষেত্রে মানে এই যে হোটেলটা দেখালাম বা আমরা লাঞ্চ করলাম, এখানে কিন্তু নিয়ে আসে। এবারে চলে এসেছি খাসাড়া ওয়াটারফল। আজকে যেন জলপ্রপাত দেখার বন্যা বয়ে যাচ্ছে। এখানকার স্থানীয় যে মানুষজন আছেন সবাই কিন্তু এইসব জায়গায় পিকনিক করতে আসেন। বাড়ি যাওয়ার আগে এই ওয়াটারফলটাকে খুব ভালো করে একটু উপভোগ করে নিচ্ছি। এবার দারুণ একটা ইন্টারেস্টিং জায়গায় চলে এলাম, জিরাং মনেস্ট্রি বা চন্দ্রগিরি মনেস্ট্রি। অফিসিয়াল নাম পদ্মসম্ভাবা মহাবিহার। এটি আবার তিব্বতী ভাষায় রিজন থুকতেন মিনরোলিং মনেস্ট্রি বলা হয়। এই যে নন্দিতা দেখুন এখানে একটু উইজিং হুইলটাকে ঘুরিয়ে নিচ্ছে। এখানে যে এই বুদ্ধা মনেস্ট্রিতে আমরা আছি, তো কোনো অংশেই কিন্তু মনে হচ্ছে না যে দারিংবাড়িতে আছি। মনে হচ্ছে সিকিম বা উত্তরবঙ্গের কোনো বুদ্ধা মনেস্ট্রিগুলো যেমন হয় ঠিক সেই রকম। এই চক্রগুলো কিন্তু সবসময় এইভাবেই ঘোরাতে হয়, এটা কিন্তু ব্যাকে ঘোরায় না কেউ। 1960 দশকে যখন চীন তিব্বত দখল করে, তখন ভারত সরকার তিব্বতী শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য কয়েকটি জায়গা নির্দিষ্ট করে দিয়েছিল। তার মধ্যে এই চন্দ্রগিরি অন্যতম। এখানে প্রায় 5টি তিব্বতী বসতি বা ক্যাম্প রয়েছে। এই অঞ্চলে উড়িষ্যা স্থানীয় আদিবাসী এবং অন্যান্য উড়িয়া ভাষাভাষী এবং এই তিব্বতীরা খুব সুন্দর মিলেমিশে বসবাস করেন। আমরা উত্তরবঙ্গ বা পাহাড়ের দিকে বেড়াতে গেলে যেরকম পুকুরগুলো দেখতে পাই, দেখুন এই দারিংবাড়িতে মানে বুদ্ধা মনেস্ট্রিতে দেখুন ঠিক সেম সেই রকম একটা পুকুর শুয়ে আছে, বড় বড় লোক, আর এই যে কি সুন্দর আদর খাচ্ছে। জিরাং মনেস্ট্রি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ব্রহ্মপুরে আসার পথে আধুনী দেবীর মন্দিরে চলে এলাম। পাশাপাশি তপ্তপানি হট স্প্রিং এবং পাশাপাশি একটি শিব মন্দিরও রয়েছে। পরিবেশটা খুবই একটা শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে যে হট স্প্রিংটা আছে, সামনেই আছে একটা মার মন্দির, আর মন্দিরের পাশে এইরকম একটা আপনারা কুণ্ড দেখতে পারবেন, যেখানে এখান থেকে বাবলসগুলো আর কি উঠছে জলের মধ্যে। আর ঠিক তার এই পাশটাতে যদি দেখেন, এখানে হচ্ছে স্নান করার জন্য যেটা হট স্প্রিং ওয়াটার বলছে, এইটা হচ্ছে সেরকম একটা ব্যবস্থা আছে। তো এখানে হচ্ছে সবাই এসে স্নান করেন। এখানে লেডিসদের জন্য কিন্তু চেঞ্জিং রুমেরও ব্যবস্থা আছে, সমস্ত কিছু এখানে ব্যবস্থা আছে। আমরা যখন হিমাচলে গিয়েছিলাম, হিমাচলে মানে কাশল থেকে মণিকরণে ছিল। এই জায়গায় একটা রয়েছে ডিয়ার পার্ক। তো যাই হোক, এখন বন্ধ রয়েছে। ভিতরে যেতাম মানে 4টের সময়, এটা বিকালে বন্ধ হয়ে যায়। এখন অলরেডি 5:20। এখানে এই যে 9টা থেকে 12টা ক্লোজ হচ্ছে, 12টা থেকে 2:30, আর আবার বিকালে ওপেন হচ্ছে 2:30 থেকে 4টে।
দুরাত্রি 3 দিনের গোপালপুর দারিংবাড়ির এটাই ছিল আমাদের শেষ ভ্রমণ। এখান থেকে আর 60 কিলোমিটার গেলেই ব্রহ্মপুর পাবো। ব্রহ্মপুরে আমাদের ট্রেন আছে 7:25। তো যাই হোক, এই যে দুরাত্রি 3 দিনের আমাদের দারিংবাড়ি গোপালপুর ট্যুর হলো, সত্যদার মানে কোনো তুলনা হয় না। এত সুন্দর ঘুরলাম, এত দায়িত্ব নিয়ে ঘোরালো। তো আপনারাও যদি সত্যদার সাথে যোগাযোগ করে ট্যুর করেন, আপনারাও এরকম কিন্তু পরিষেবা পাবেন। এনারা সবাই কিন্তু, এই যে আমার সাথে দাদা আছেন সত্যদা, এনার সাথেই সবাই ট্যুরটা করছেন। ওনার কাছে আমি একটা এক্সেপশনাল পেয়েছি, আন্তরিকতা। সত্যতা অন্য যে ড্রাইভার ভাইদের আমাদের সঙ্গে দিয়েছিলেন, ওরাও খুব ভালো। আমরা এত এজেড লোক গাড়ি রাস্তায় থামিয়ে আমরা নাচানাচি করেছি। কিছু খাই না, ভাত খাই না, আমার জন্য ফল মিষ্টি সব এনে দিয়েছে আলাদা করে। আমরা যে মুখে বলছি যে কথার কথা যে আজকে একটু মিষ্টি হলে ভালো হতো, হ্যাঁ, মুখে সঙ্গে বলাটা সঙ্গে শেষ করতে সঙ্গে পারছি ready না, করে নিচ্ছে। সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি। সত্যদা, ইউ আর বেস্ট, রিয়েলি ইউ আর বেস্ট। 6 জন থেকে এভাবে আসলে প্যাকেজ হবে। 4 জন 5 জন প্যাকেজ করে, আর 2 জন 3 জন হলে প্যাকেজ হবে না। তার জন্য অনলি গাড়ি করে ঘুরবে, তো ওনার জন্য খরচাটা কম আসবে। 7 জন 8 জন গ্রুপ হয়ে আসবে, তো ওনার প্যাকেজ নেবে, তো ওনার লাভ হচ্ছে। যখন আপনারা সবাই গ্রুপে আসবেন তখন হচ্ছে প্যাকেজটা হলে খুব ভালো হয়। আর অনলি যদি আপনারা দুজনে আসেন, সেক্ষেত্রে উনি বলছেন যেটা শুধু আপনার ওই গাড়িটা গাড়ি প্রোভাইড বুকিং করবে, করবেন, হোটেল আর বুকিং কিন্তু আমি হোটেল বললে বুকিং করে দেবো, আপনি না হলে করে নম্বর দেবেন। দিয়ে দেবো। ডিয়ার পার্ক বন্ধ হয়ে গেছে, বাট রাস্তা দিয়ে যেতে যেতে এই হরিণগুলো আমরা একটু দেখতে পেলাম। পার্কের পাওয়া মধ্যে যাচ্ছে, আছে হ্যাঁ। যে হরিণগুলো। আমাদের এই দুরাত্রি 3 দিনের গোপালপুর এবং দারিংবাড়ি ভ্রমণ সমাপ্ত হলো। এখান থেকে ঘন্টা দুয়েকের মধ্যে ঠিক সন্ধ্যা 7টায় পৌঁছে গেলাম ব্রহ্মপুর স্টেশনে। ব্রহ্মপুর থেকে এবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের ট্রেন আছে সন্ধ্যা 7:25-এ 22850 শালিমার উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। এর পরের ভিডিওতে গোপালপুর এবং দারিংবাড়ি ট্যুরের গোপালপুর আপনাদের সম্পূর্ণভাবে দেখাবো, এবং 1 রাত্রি 2 দিন শুধু গোপালপুর ট্যুর করা যায় সেটাও আপনাদের পরের ভিডিওর মধ্যে তুলে ধরবো। সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।